রংপুর থেকে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু এনসিপির। শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সংস্কার সহ ৩ দফা দাবি পুনর্ব্যক্ত। আমাদের যেই দাবি ছিল যে বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, সেই ৩টি দাবি আমি আজকে আবু সাইদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি। জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় মুন্সিগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে। বিচার দাবিতে আদালত এলাকায় বিক্ষোভ। টাঙ্গাইলের রাস্তা তৈরিতে সরকারি বরাদ্দ থাকলেও গ্রামবাসীর কাছ থেকে টাকা আদায়। প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধির যোগসাজশের অভিযোগ। মাটি ফালা দেওয়ার কথা, এটা তো সরকারি থেকে দিছি, আমরা ২৫,০০০ টাকা দিছি। কাজ তো সরকারি, কাজ তো আর আমার না, কিন্তু আমাকে হাঁটন নাগে কিছু কিছু দিছি। আমি আইনে কোনো ব্যত্যয় হয় অবশ্যই আমরা যিনি কাজটা করেছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। জুলাই অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়, বরং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন ছিল, এমনটা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি। এ সময় নাহিদ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। তিনি উল্লেখ করেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনা, সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন দেওয়া সহ নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আবু সাইদের পরিবারকে সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দেন তারা। এরপর গাইবান্ধার উদ্দেশ্যে পথসভা শুরু করেন এনসিপি নেতারা। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় এই কর্মসূচিতে পালন করবেন এনসিপি। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। এনসিপির পদযাত্রার সাথে আছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। যাচ্ছি মাজহারের কাছে। মাজহার, এনসিপির পদযাত্রাটি এখন কোথায় অবস্থান করছে এবং সারাদিন আর কি কি কর্মসূচি আছে তাদের, সেগুলো জানাবেন। এনসিপির যে পদযাত্রাটি আপনি জানেন যে 11:30টার পর শহীদ আবু সাইদের যে কবর জিয়ারতের পর সেটি শুরু হয়েছে এবং সেটি চতরা এলাকা থেকে এখনো রংপুরের পীরগঞ্জে অবস্থান করছে। আমরা দেখছি যে এখন চতরা দিয়ে পীরগঞ্জের কাছাকাছি অবস্থানে চলে গেছে এবং এখানে নাহিদ ইসলাম, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা সহ অন্যান্য যারা আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা একটি খোলা ট্রাকে উঠেছেন এবং এই ট্রাক থেকে রাস্তার মাঝে বিভিন্ন জায়গায় এনসিপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাদেরকে আটকায় দিচ্ছেন, তারা তাদের সাথে কথা বলছেন এবং তাদের যেটি চাওয়া এবং তারা যেটা বারবার বলার চেষ্টা করছেন, নাহিদ ইসলাম স্লোগান দিচ্ছেন। মূলত নাহিদ ইসলাম যেখানেই দাঁড়াচ্ছেন সেখানেই তিনি ট্রাকে উঠে মাইকে স্লোগান দিচ্ছেন যে এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এবং তাদের যে প্রতীক, সম্ভাব্য প্রতীক শাপলা জিন্দাবাদ জিন্দাবাদ বলে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং এখন যে পুরো যে পদযাত্রার টিমটি আমরা দেখছি, যদি আপনাকে ক্যামেরায় দেখাতে পারি, তারা এখন এই পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই পীরগঞ্জ থেকে যখন এখন তারা গাইবান্ধার উদ্দেশ্যে, পীরগঞ্জের এরিয়া অর্থাৎ রংপুরের এরিয়া ছেড়ে তারা গাইবান্ধার উদ্দেশ্যে যাবেন। গাইবান্ধা যাওয়ার পরে তারা গাইবান্ধা সদর, তারপর সাদুল্লাপুর, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ হয়ে তারা রংপুরে যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক আছে, যেখানে শহীদ আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেখানে তারা যাবেন এবং সেখানে। মাজহার, আপনাকে ধন্যবাদ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেছে জামায়াত ইসলামের রংপুর জেলা এবং উপজেলা শাখার নেতাকর্মীরা। সকালে 7টায় রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি এনামুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা আবু সাইদের বাড়িতে যান। এ সময় তারা আবু সাইদের বাবা মার সাথে মতবিনিময় করেন। তারা বলেন, আবু সাইদ জুলাই বিপ্লবের অন্যতম পথিকৃৎ। পুলিশের সামনে বুক চিতিয়ে গুলি বরণ করার মাধ্যমে বিপ্লবকে দিয়েছে ভিন্ন মাত্রা। দ্রুতই আবু সাইদ হত্যার বিচার কাজ শেষ করে অন্যান্য শহীদদের হত্যার বিচার শুরুর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। পরে আবু সাইদের কবরে ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশ নেন তারা। এই আন্দোলনটাকে স্মরণ রাখবার জন্য, এটাকে বিশ্ববাসীর কাছে নতুন করে পৌঁছে দেওয়ার জন্য আসলে জুলাইয়ের প্রথম দিন থেকেই বিভিন্ন সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে। অন্যান্য সংগঠনের মতো বাংলাদেশ জামাত ইসলামী মাসব্যাপী একটা কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজকে জুলাইয়ের প্রথম দিনেই কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা মোতাবেক আমরা জেলা সংগঠনের পক্ষ থেকে এসেছি। আবু সাইদের হত্যার ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস করার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। সকালে রংপুরে নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও বড় ভাই আবু হোসেন। এ সময় বাবা মকবুল হোসেন বলেন, আবু সাইদ হত্যাকাণ্ডে শুধু পুলিশ নয়, ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর সহ যে সকল কর্মকর্তা কর্মচারী জড়িত ছিল তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এ সময় মা মনোয়ারা বেগম বলেন, সমাজে যদি ধনী গরিবের বৈষম্য নিরসন না হয় তবে আবু সাইদের রক্ত বৃথা যাবে। 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস এবং জুলাইয়ের যে কোনো একদিনকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণার দাবিও জানান পরিবারের সদস্যরা। যারা অপরাধী, যারা ওই হত্যা করার জন্য জড়িত ছিল, তাদের ঘর সকলে আইনের আওতায় আনি সরকার যেন দ্রুতগতিতে বিচার করা হয়। আবু সাইদের যে জন্য জীবনটা দিছে ওটা যেন বিতরণ জানে, এটাই সরকারের কাছে। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস যেটা ঘোষণা করা হয়েছিল ওটা পুনর্বহাল করা হোক এবং জুলাই যে কোনো দিন জুলাই শহীদ দিবস পালন করা হোক। যশোর শহরের সার্কিট হাউস এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক সহ 3 জনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। সোহার যে বেলা 12টার দিকে 12টা নাগাদ শহরে যে সার্কিট হাউস এলাকায় সেখানে একটি বেসরকারি ভবন নির্মাণাধীন বিল্ডিং ফর ফিউচারের যে ইকবাল মঞ্জিল, সেখানে 7 তলা যে নির্মাণাধীন ভবন সেখানে যে কার্যক্রম পরিদর্শনে আছেন ওই বিল্ডিং ফর ফিউচারের 2জন বেসরকারি যে ইঞ্জিনিয়ার আছে এবং প্রকৌশলী একজন সহ একজন ম্যানেজারও আছে। ফলে 3 জন যে পরিদর্শনে আসেন সেখান থেকে 3 জন মারা যান 5 তলা থেকে পড়ে। যে 3 জনের ভিতরে 2 জন প্রকৌশলী এবং একজন তাদের ওই কোম্পানির বেসরকারি ম্যানেজার 5 তলা থেকে পড়ে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে যখন জেনারেল হাসপাতালে নিয়ে এসেছে, আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আমরা জানতে পেরেছি 2 জন ইঞ্জিনিয়ারের বাসায় কুষ্টিয়াতে এখানে প্রত্যক্ষদর্শী ছিল। আমরা তার সাথে কথা বলতে চাই, কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন আমাদের? ঘটনাটা হলো যে আমরা ইলেকট্রিক সাইডে আছি, ইলেকট্রিক মিস্ত্রি, আমরা পার্কিং এ বসে নাস্তা খাবো বলে প্রস্তুতি নিচ্ছি এবং নাস্তা খাচ্ছিলাম আর কি। এমত অবস্থায় ইঞ্জিনিয়ার সাহেবরা আমাদের সাথে কথা বলে হঠাৎ করে 5 থেকে 10 মিনিটের ভিতরেই একটা বিকট আওয়াজ পাই। আওয়াজ পাওয়ার পরে আমরা দেখি কিছু একটা ভেঙে পড়তেছে, আমাদের সাইড দিয়ে দেখা যায়। পরে আমরা দ্রুত রাস্তায় গিয়ে দেখি যে আমাদের 2 জন ইঞ্জিনিয়ার সাহেব, একজনের নাম হলো মিজানুর রহমান মিজান আর একজনের নাম হলো আজিজুর রহমান আজিজ, উনি এবং একজন সাব কন্ট্রাক্টর নুরু ভাই, উনি পড়ে আছে। পরে সব খুব বিবশ পড়ে আছে। থাকার পরে আমরা ওনাদেরকে দ্রুত ধরে লোকজনের সহযোগিতায়, এলাকার লোকজনের সহযোগিতায় দ্রুত ধরে হসপিটালে নিয়ে আসি। সোহার যে 3 জন যে নিহত হয়েছে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে, পুলিশ আনুষ্ঠানিকতা শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে আমরা জানতে পেরেছি। সোহার। জাহিদ, আপনাকে ধন্যবাদ। জুলাই অভ্যুত্থানে মুন্সিগঞ্জে দিনমজুর সজল হত্যা মামলায় সাবেক এমপি ফয়সাল বিপ্লবের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে মুন্সিগঞ্জ আদালতে তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক আশিকুর রহমানের আদালত 7 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। এ সময় তার পক্ষের আইনজীবী জামিন আবেদন করলেও তার নাম মঞ্জুর করা হয়। গত 4 আগস্ট মুন্সিগঞ্জে 3টি হত্যা ও 2টি হত্যা মামলার চেষ্টায় প্রধান আসামি ফয়সাল বিপ্লব গত 22 জুন রাতে রাজধানীর মণিপুরি পাড়া থেকে গ্রেফতার হন মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক এই সংসদ সদস্য।
এদিকে ফয়সাল বিপ্লবের সর্বোচ্চ সাজার দাবিতে আদালত এলাকায় বিক্ষোভ ও পুষ্পতলিকা দাহ করা হয়। এতে অংশ নেয় ছাত্রদল, যুবদল সহ বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। ওনার নির্দেশে এবং ওনার পরিকল্পনায় এই মামলার এজাহার অনুযায়ী 3 জন লোককে হত্যা করা হয়েছে এবং ওনার লোকেরে হত্যা করছে এবং অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ অবস্থায় পঙ্গুত্ব অবস্থায় জীবনযাপন করেছে। 4 তারিখে যে বিপ্লব মুন্সিগঞ্জে ছিল না, তার ফোনটাকে দেখলেই বোঝা যাবে যে সে ওই সময় তার উপস্থিতি কোথায় ছিল। কুষ্টিয়ার মিরপুরে হাতুড়ি দিয়ে এক কৃষক পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ছাত্রদল নেতা অনিক খান সহ 3 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিকের সাথে ব্যক্তিগত বিরোধ ছিল কৃষক জমির উদ্দিনের। বছর দেড়েক আগে অনিককে মারধর করে জমির। সোমবার দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকায় জমিরকে অনিক ও তার সহযোগীরা প্রকাশ্যে হাতুড়ি ও হকি স্টিক দিয়ে পেটায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় জমিরকে নেওয়া হয় সদর হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নরসিংদীতে এক দেশ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি ছুড়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে শহরের ব্রাহ্মণদী মোড় এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রিজভী রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিশের ব্যবসা পরিচালনা করতেন। স্থানীয়রা জানায়, রাত 11:30টার দিকে পূর্ব ব্রাহ্মণদীর একটি গলিতে গুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী। পরে তারা গিয়ে রিজভীর রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। পুলিশ জানায়, হাসনাবাদের সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের উপর হামলা চালাতে ব্রাহ্মণদী এলাকায় যায় রিজভী ও তার দল। এ সময় পাল্টা হামলায় নিহত হন রিজভী। ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক। সোমবার রাতে ফেসবুকে পোস্টে রাশেদ খান লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন তিনি। একই সাথে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইংয়ের সাথেও তার কোনো সম্পৃক্ততা নেই। জুলাইয়ের প্রথম প্রহরে রাশেদের এমন স্ট্যাটাসে হতবাক দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশীর মানুষ। গেল বছরের 26 নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মুর্শিদ প্রাপ্তিকে সদস্য সচিব করে 101 সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি প্রকল্পের রাস্তা তৈরি করতে গ্রামবাসীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, সরকারি বরাদ্দ থাকার পরও ক্ষমতার অপব্যবহার করে গ্রামবাসীদের কাছ থেকে অর্থ তুলেছেন প্রকল্প বাস্তবায়ন অফিসের এক সহকারী কর্মকর্তা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। টাঙ্গাইলের কালিহাতীর কাচিনা এলাকা চলাচলের সুবিধার্থে এ অঞ্চলের কবরস্থান থেকে সাহেব আলীর বাড়ি পর্যন্ত 360 মিটার মাটির রাস্তা তৈরি করা হয়েছে। এর জন্য গ্রামবাসীর এক একজনের কাছ থেকে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত তোলা হয়েছে। এছাড়া সামর্থ্য অনুযায়ীও নেওয়া হয়েছে টাকা। এমনকি ট্রাকে ট্রাকে মাটিও নেওয়া হয়েছে অনেকের কাছ থেকে। একরকম গ্রামবাসীদের অর্থায়নেই তৈরি হয় সড়কটি। মাটি ভালো দেওয়ার কথা, এটা তো সরকারি থেকে দিছি, আমরা 25,000 টাকা দিছি। কাজ তো সরকারি কাজ তো আর আমার না, কিন্তু আমাকে হাঁটন লাগে কিছু কিছু দিছি আমরা। সরকারি কাজে তো আসলে জনগণের সেবা করা, এই টাকা এই কাজটা তো সরকারি থেকে করে দেওয়া, কিন্তু এখানে পাবলিকের কাছে থেকে টাকা নেওয়ার কারণটা কি? অথচ অবাক করা বিষয়, এটি কোনো স্বেচ্ছাশ্রমের উদ্যোগ ছিল না, বরং সরকারি কাজের বিনিময়ে খাদ্য কাবিখা প্রকল্পের কাজ এটি। এর জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস 2024-25 অর্থ বছরে বরাদ্দ দেয় 2 লাখ টাকা। তবুও গ্রামবাসীদের কাছ থেকে অর্থ তোলার কারণ কি? আমরা তো এটা জানি না যে এটা সরকারি প্রজেক্ট। সে বললো যে রাস্তা করবো, মাটি দিতে হবে, এই কারণে আমরা মাটি দিচ্ছি। বাড়ি করছি আর রাস্তা প্রয়োজন। ওরা বললো যে মাটি যদি তুমি না দিতে পারো তাহলে তোমার টাকা দিতে হবে। আমি বললাম যে আসলে টাকা দিতে পারবো না। তাও আমার সারে নাই প্রেশার দিয়ে ওই যে 20,000 টাকা আমার যে জায়গাটুক গেছে এইটুকুর জন্য 20,000 টাকা মানে করছি। টাকা হাতে নিছিল, রেজল নম্বর হাতে নিছে আর কি। ওটা জুয়েল তো দিতে বলছে আমারে। অভিযুক্ত জুয়েল মিয়া ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা। তবে তার বাড়ি কাচিনা এলাকায়। সেই সুযোগেই প্রকল্প সভাপতি নারায়ণ দিয়া, ইউপি সদস্য জহিরুল ও সাবেক মেম্বার রেজাউলের যোগসাজশে এমন অনিয়ম হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের, যদিও সব অস্বীকার করছেন জুয়েল। ওই টাকার মধ্যে হবে না। আমরাই যেহেতু 5-7টা বাড়ি, আমরা মিলাজিলা কিছু হেল্প করছি, আরও কিছু বাড়তি গ্রামবাসীর উদ্যোগে আর বাড়তি কিছু কাজ করা হয়েছে। হ্যাঁ, তারা হেল্প করছে, আমি তো এটা স্বীকার করলাম। তারা সদ ইচ্ছায় হেল্প করছে। যদি কোনো বাড়িওয়ালার দ্বিমত থাকে আমি আছি, কথা বলবো অবশ্যই।
অথচ বিষয়টি নিয়ে অবগতই নয় স্থানীয় প্রশাসন। খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এই বিষয়ে আমরা জানি না এবং এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম যে তিনি অভিযোগে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলবো এবং যদি সেখানে আইনে কোনো ব্যত্যয় হয় অবশ্যই আমরা যিনি এই কাজটা করেছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। সরকারি প্রকল্পে গ্রামবাসী থেকে অর্থ তোলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি স্থানীয়দের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।